এসে পৌঁছালাম মুনল্যান্ড, চাঁদের দেশ, চাঁদের মাটি। কি কি দেখা যায় দেখি। আরো আর একটা জিনিস দেখুন, আমার হাতের অবস্থা দেখুন। লাদাখের এই রাস্তা আমার দেখা এখনো পর্যন্ত সব থেকে সুন্দর রাস্তা। মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেন, মানে এই অঞ্চল থেকে কারোকে গ্রেপ্তার করা যাবে না। আজকে 3 জুন 2024 সোমবার। আজকে আমরা কার্গিল থেকে রওনা দিচ্ছি লেহর উদ্দেশ্যে। পথে আমরা দেখে নেব লামায়াডু মনাস্ট্রি, মুনল্যান্ড, গুরুদ্বারা, পাথর সাহিব, সঙ্গম পয়েন্ট, এই সকল বিভিন্ন জায়গা। আর দারুণ সুন্দর ঝকঝকে ওয়েদার, সকাল থেকে মানে রোদ ঝলমল করছে, চারিদিকে স্নোপিকড মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। গতকাল রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা ছিল, ঠান্ডা মানে -3 ডিগ্রি মতন। হোটেলের ভেতরে খুব একটা আমাদের অসুবিধা হয়নি। আর দিনের বেলায় দারুণ সুন্দর ওয়েদার। এই সময়টা লাদাখ ভ্রমণের জন্য একেবারে আদর্শ সময়। আর আমাদের লাগেজ প্যাকিং চলছে এখন। এই গাছটা অ্যাপ্রিকট গাছ, আমি এখান থেকে একটা পেরেছি। এই অ্যাপ্রিকট হয়ে রয়েছে নাকি? এই দেখো প্রচুর। এইগুলো সব কাঁচা এখন। কাঁচা কিন্তু হেভি লাগছে খেতে, টকটক। এই যে অ্যাপ্রিকট, বাহ। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো হচ্ছে পপলার গাছ। এই গাছের থেকে বেশ তুলোর মতন চারিদিকে ছড়িয়ে পড়ছে হাওয়ার সাথে সাথে। এই দাদারা আমাদের সাথে রয়েছেন, ঘুরছেন। কেমন ঘুরছেন? এদিকটা ভালো ঘোরা যাচ্ছে, সুন্দর ঘোরা হচ্ছে, খুব ভালো লাগছে। ঠান্ডাও নেই, গরমও নেই। কালকে রাত্রে একটু ঠান্ডা ছিল, খুব সুন্দর ওয়েদার। কার্গিলে আমরা যে হোটেলে উঠেছি, হোটেলটির নাম হলো হোটেল ডি ইন্ডিয়া কার্গিল। এই হোটেলের রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে পুরো রুমের ভিউ। রুমটা বেশ বড়, যথেষ্ট বড় রুম। এইদিকে ডাবল বেড, এখানে বালিশ, দুটো বড় বড় কুশন রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই দিকে দেখুন একটা বড় আয়না এই দরজার পাশে। এইখানে সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট এগুলো। এইখানে এই যে ওয়ার্ড্রোব, এইদিকে একটা ওয়ার্কিং ডেস্ক, এখানে টিভি। আর এই যে রাই আর বুবু বসে পা দোলাচ্ছে, দুটি চেয়ার, এখানে একটা সেন্টার টেবিল, এইখানে ঘরের কোনায় একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, এইখানে বড় একটা জানলা রয়েছে পর্দা দেওয়া, এইখানে টাওয়েল দেওয়া রয়েছে। এইদিকে হচ্ছে বাথরুম, বাথরুমটিও বেশ বড়। বাথরুমে এই জানলাটাতে এরকম কাগজ দেওয়া কেন বুঝলাম না, যাই হোক সেটা ছেড়ে দিন। কিন্তু এইখানে এক্সস্ট ফ্যান রয়েছে, এইদিকে মিরর, এইখানে বেসিন, এদিকে বালতি, মগ, এখানে কমোড, এখানে হ্যাঙ্গার রয়েছে, এইদিকে রয়েছে শাওয়ার, এখানে কল, আর এইদিকে সাবান দিয়েছে, এখানে শ্যাম্পু ভেতরে নেই। আর আমাদের বলল যে এখানে 24 ঘন্টায় গরম জল পাবেন, মানে রানিং হট ওয়াটার সার্ভিস রয়েছে। এই হচ্ছে মোটামুটি রুম। তো আমরা তো ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, রুমের ভাড়া কত বলতে পারবো না, আমাদের টোটাল প্যাকেজের মধ্যেই ওনারা এই রুমটা আমাদের প্রোভাইড করেছেন। রিয়েলি ফিলিং গুড। ও ইয়া, ভীষণ ভালো লাগছে, নিউ এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম ইন লাদাখ। ভীষণ ভালো। মোরওভার সরকার ট্রাভেলসের সাথে এসেছি, আলাদাই একটা অনুভূতি। ভীষণ ভালোভাবে ওরা রেখেছেন সব জায়গায়। আজকের ওয়েদারটা দারুণ, স্পেশালি ইন সামার, মানে জুন মাসে এরকম একটা ওয়েদার এই জায়গায় লাভলি। কি এখান থেকে কাঁচা আপেল পারবে নাকি? না না, আমি গাছে উঠতে পারছি না, কি জামা কাপড় নোংরা হয়ে যাবে। প্যান্ট ভরি গেরো কোথায় গো? এই যে ও এই যে ছোট্ট ছোট্ট আপেল। আমরা এখন কার্গিল থেকে যাচ্ছি লের দিকে। কার্গিলের হাইট ছিল 8780 ফিট,
আর লেড হাইট হচ্ছে 11,562 ফিট। এর আগের পর্বে আপনারা দেখেছেন শ্রীনগর থেকে রওনা দিয়ে জজিলা পাস অতিক্রম করে আমরা কার্গিল এসে পৌঁছেছিলাম। আর আজকে আমাদের গন্তব্য কার্গিল থেকে লাদাখের রাজধানী লে। তবে কলকাতা বা দিল্লি থেকেও আপনারা ফ্লাইটে করেও সরাসরি লে এসে পৌঁছতে পারেন, কিন্তু লের উচ্চতা প্রায় 11,500 ফিট হওয়াতে অতি দ্রুত উচ্চতার পরিবর্তনের জন্য বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। তাই লাদাখ আসার আগে অবশ্যই একবার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। এই কার্গিল হচ্ছে সুরু নদীর ধারে, দারুণ সুন্দর সুরু নদী কার্গিলের পাশ দিয়ে বয়ে গেছে। আর এই যে রাস্তাটি ধরে যাচ্ছি, এই রাস্তাটি হচ্ছে লে শ্রীনগর হাইওয়ে NH1। এই রাস্তাটি কিন্তু ভারতের উচ্চতম ন্যাশনাল হাইওয়ে। লাদাখের রাস্তা অসাধারণ, মানে রাস্তা দেখলে আপনার একেবারে মাথা খারাপ হয়ে যাবে, তাই না? ভীষণ সুন্দর, ভীষণ। আর সিনারিটা এত ভালো লাগছে না, দুদিকে এরকম হার্ড রক মাউন্টেন। আমি এরকম হিমালয় তো আগে দেখিনি। হিমালয় মানে আমরা ওই বরফ দেখি, ওইগুলো তো এখানে দেখা যাচ্ছে না, একদম অন্যরকম ল্যান্ডস্কেপ। আর রাস্তা এত সুন্দর, ভালো লাগছে। আর তার সাথে বলবো এখানকার আকাশ, এই আকাশের রং আমি এতদিন ধরে এত জায়গায় গেছি, তার ভিডিও করেছি, এই আকাশের রং সত্যিই আমি পাইনি। রাই মাঝে মাঝে যে ছবিগুলো পাঠায় তাতে আমি ইউরোপের আকাশ দেখি, সেই আকাশের যেরকম রং দেখেছি দেখে বেশ লোভ হতো, কিন্তু এইখানে এসে আমি এক্স্যাক্টলি সেই রকম আকাশ দেখতে পাচ্ছি। এই যে শ্রীনগর লে হাইওয়ে, এটা যে কি অসাধারণ রাস্তা, মানে চিন্তা করা যায় না। এই রাস্তায় আমাদের এই যে সারথি বিলায়েত আলী, এই যা গাড়ি চালাচ্ছে, মানে মাঝে মাঝেই গাড়ি 80-100 পার করে দিচ্ছে, সা করে গাড়ি চলছে। এই জায়গাটির নাম হলো চাম্বা। এটি একটি মনাস্ট্রি রয়েছে, ছোট্ট মনাস্ট্রি, কিন্তু এই যে বড় পাথরটি, এটিকে কেন্দ্র করে একটি পূজা করার স্থান। আমাদের কাছে এই প্রথমবার, কিন্তু আমাদের সাথে এই যে ট্রাভেলসের দাদারা রয়েছেন, এনারা তো অনেকবার আসেন, প্রত্যেক বছরই আসেন, তাই না দাদা? খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর এই ল্যান্ডস্কেপ সবসময় ভালো লাগে না? হ্যাঁ, সবসময় ভালো লাগে। প্রত্যেক বছর আসেন, প্রত্যেক বছর, মানে ভাবুন, বছরে নাকি 2-3 বার আসেন। সামনের মাসে আবার আসবেন? বাহ। তা সত্ত্বেও ওনারা মাঝে মাঝেই দেখছি ছবি তুলছেন। বলছি যে প্রত্যেক সময়ই তো আসেন, প্রত্যেক বছরই তো আসেন, বলে তাও ভালো লাগে। এক এক সময় এক এক মাসে এক এক রকম লাগে।
রাস্তায় একটা জায়গায় ডিজেল ভরার জন্য দাঁড়িয়েছে। এখানে ডিজেল হচ্ছে 85 টাকা করে আর পেট্রোল 80 টাকা। দারুণ সুন্দর দেখুন এই দিকের পাহাড়টা। কি রৌনক, কেমন লাগছে? খুব সুন্দর। আমরা বরফের পাহাড় দেখেছি, এখন এরকম দুরন্ত পাহাড় ভীষণ, এটা অসাধারণ এক্সপিরিয়েন্স। NH1 ধরে যতই আমরা লে শহরের দিকে এগিয়ে চলেছি, পাহাড়ের গঠন এবং চারপাশের প্রকৃতির এক আশ্চর্য পরিবর্তন চোখের সামনে ভেসে উঠছে। হিমালয়ের এই অংশের গঠন সব থেকে প্রাচীন। হিমালয়ের এই অংশটিকে বলে টেথিস বা তিব্বতীয় হিমালয়। এর আগের ভিডিওতেই বলেছি যে হিমালয়ের উত্তরের এই অংশটি বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম এবং তার ফলে গাছপালাবিহীন এক রুক্ষ অনাবৃত হিমালয়ের রূপ ভেসে উঠবে আপনার চোখের সামনে। রুক্ষ ধূসর পাহাড় যে কত সুন্দর হতে পারে তা প্রত্যক্ষ করবেন এই লাদাখে এসে। হিমালয়ের এই রঙের বৈচিত্র্য আগে কখনো দেখিনি, আর তার সাথে হিমালয়ের বিভিন্ন গাঠনিক বৈচিত্র্য, বিভিন্ন ধরনের ভাঁজ, পাথরের বিভিন্ন আকৃতি বিস্ময়ে মুগ্ধ করছে আমাদের। যেন অনুভব করছি সব কিছু হারিয়ে এক অপার শূন্যতার সৌন্দর্যকে, প্রত্যক্ষ করছি শুষ্ক ও শীতলতার মরুভূমিকে। এখন যে পাসের মধ্যে দিয়ে যাচ্ছি এর নাম নমকিলা পাস। এই যে এইখানে বোর্ডে লেখা রয়েছে। आप हमारी गाड़ी खड़ी है भाई साहब। हेलो, कहाँ से आए हैं? फ्रॉम सूरत। अच्छा, सूरत से। यस, गुजरात। ओके, या थैंक यू, बेस्ट ऑफ लक। थैंक यू, चीयर्स। चल ले ले। এই জায়গাটা হলো নমকিলা টপ। এইখানে সব প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে আর এই যে সামনে নমকিলা টপ। লামায়ুডে মনাস্ট্রি যাওয়ার পথে আমরা এখন যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছি, এই জায়গাটি শ্রীনগর লে হাইওয়ের হাইস্ট পয়েন্ট। এই জায়গাটির নাম হলো ফটুলা টপ। এর হাইট হচ্ছে 13,479 ফিট। অসম্ভব হাওয়া দিচ্ছে, অসম্ভব হাওয়া, আর তার সাথে প্রচণ্ড ঠান্ডা। এখানে বোধহয় টেম্পারেচার এখন 1 ডিগ্রি কি 0 ডিগ্রি মতন হবে। আর এর মধ্যে দাঁড়িয়ে এদের কাণ্ড দেখুন, পাহাড়ের ধারে দাঁড়িয়ে ফটো সেশন চলছে। হাওয়াতে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে, হাঁটতে হচ্ছে না। টুপি খোলার দরকার, মানে পড়ার দরকার নেই, হাওয়াতেই পেছন দিক দিয়ে টুপি উড়িয়ে দিচ্ছে। কত হাওয়া দিচ্ছে। ওরে বাবা রে।
লাদাখে অনেকগুলি মনাস্ট্রি রয়েছে, তার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য মনাস্ট্রি হলো লামায়ুরু মনাস্ট্রি। আমরা এখন এসেছি সেই লামায়ুরু মনাস্ট্রিতে। আর এই লামায়ুরু মনাস্ট্রিতে প্রবেশের জন্য কিন্তু টিকিট রয়েছে, পার হেড 50 টাকা করে। ইলেভেন্থ সেঞ্চুরিতে শোনা যায় যে মহাসিদ্ধ আচার্য নারোপা তিনি এই লামায়ুরু মনাস্ট্রি এটির প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলে একটি কিংবদন্তি আছে যে বোধিসত্ত্ব তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এখানে একটি হ্রদ আছে এবং একসময় সেই হ্রদের জলটি শুকিয়ে যাবে এবং সেখানে একটি মনাস্ট্রি স্থাপিত হবে, এবং সত্যি সত্যি হয়েও ছিল তাই। এবং হ্রদের জলটি শুকিয়ে যাবার পরে এই নারোপা তিনি ওই হ্রদের জলের মধ্যে একটি মৃত সিংহকে দেখতে পান এবং এখানে প্রথম একটি মনাস্ট্রি স্থাপন করেন, যার নাম তিনি দেন সিংহাক মনাস্ট্রি। কেউ কেউ মনে করেন যে এই যে মহাসিদ্ধ পুরুষ নারোপা যিনি এই লামায়ুরু মনাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন তিনি বাঙালি ছিলেন, কিন্তু এই সম্পর্কে মতভেদও আছে, যার জন্য সেটি একটি স্বীকৃত তথ্য নয়। তিব্বতের রাজা তিনি একবার কঠিন ব্যাধিতে আক্রান্ত হন এবং এই মনাস্ট্রির লামারা তারা তাকে শুশ্রূষা করে সারিয়ে তোলে এবং তারপরে রাজা এই মনাস্ট্রি এবং তার সন্নিহিত অঞ্চলকে মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেন, মানে এই অঞ্চল থেকে কারোকে গ্রেপ্তার করা যাবে না। তাই এই অঞ্চলটিকে প্লেস অফ ফ্রিডম বা মুক্ত স্বাধীন অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। এক সময় এই অঞ্চলে মোট 5টি মনাস্ট্রি ছিল। এই 5টি মনাস্ট্রির মধ্যে 4টি মনাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, একটিই অবশিষ্ট আছে। এবং এখানে একসময় প্রায় 400 জন বৌদ্ধ ভিক্ষু তারা বাস করতেন, কিন্তু বর্তমানে শোনা যায় যে মাত্র 150 জন এখানে বসবাস করেন। আজকে লামায়ুরু মনাস্ট্রিতে এসে আমরা ছাম নৃত্য দেখার সুযোগ পেলাম। এটা একটা আমাদের কাছে দারুণ সৌভাগ্য, একটা খুব বড় প্রাপ্তি। এই মনাস্ট্রি থেকে দেখা যাচ্ছে ওই যে ওই জায়গাটা হচ্ছে মুনল্যান্ড, চাঁদের মাটি বা চাঁদের জমি।
এসে পৌঁছালাম মুনল্যান্ড, চাঁদের দেশ, চাঁদের মাটি। কি কি দেখা যায় দেখি। অনেক শুনেছি মুনল্যান্ড সম্পর্কে। বহু বছর আগে এইখানে একটা লেক ছিল বলে শোনা যায়। সেই লেকের জল শুকিয়ে যাওয়ার পরে তার যে মাটি, সেই মাটির নাকি এই রকম বিশেষ আকৃতি নিয়েছে। এই আকৃতি দেখতে চাঁদের মাটির যেরকম হয়, যেরকম উঁচু নিচু এবড়ো খেবড়ো বিভিন্ন ধরনের দাগ থাকে তাতে, সেই ধরনের মাটি এখানে দেখা যায়। পূর্ণিমার সময় যখন এখানে চাঁদের আলো পড়ে, তখন চাঁদের আলোয় এখানকার মাটির রং একটা অপূর্ব রঙের দেখতে হয়। কখনো সোনালি, কখনো হালকা রূপলি, এই ধরনের আকার এখানে আসে, যেটা অনেকটা চাঁদের মাটির মতন দেখতে। সেই কারণে এই জায়গাটিকে মুনল্যান্ড বা চাঁদের মাটির দেশ বলা হয়। আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এই অঞ্চলটা তো হিমালয়ের খুব প্রাচীন অঞ্চল, তার মধ্যে এইখানকার যে রক প্যাটার্ন, এটা খুব সফট রক প্যাটার্ন। এবং এই জায়গাটায় বেশিরভাগ ক্ষেত্রে হাই অল্টিটিউডের জন্য বছরে প্রায় 6-7 মাস বরফাবৃত থাকে। বরফ যখন গলে যায়, সেই বরফের যে জলধারা তৈরি হয়, সেই জলধারা তখন এই সফট রকগুলোকে ক্ষয় করে বিভিন্ন ধরনের রিপেলস টাইপ তৈরি করেছে, অর্থাৎ বিভিন্ন খাঁড়ি আকৃতি দিয়েছে এবং পাথরগুলোকে বিভিন্নভাবে কেটে বিভিন্ন রকম শেপ দিয়েছে, যার ফলে দেখে এই মাটিটাকে এই রকম উঁচু নিচু এবড়ো খেবড়ো একটা বিশেষ আকৃতির মাটি মনে হয়, যেটা সম্পূর্ণ লাদাখে আর কোথাও দেখা যায় না। আরও দেখুন, পাহাড়ের এই দিকটাতে কিন্তু হার্ড রক। এই হার্ড রক এইটা কিন্তু এইরকমভাবে ক্ষয় পায়নি। এই ধরনের ফরমেশন লাদাখের অনেক জায়গাতেই দেখা যায়, কিন্তু ঠিক উল্টো দিকে এই যে রিভার ভ্যালিটা যেখান দিয়ে বয়ে গেছে, তার এই পাশের পাহাড়গুলো কিন্তু এই ধরনের ক্ষয়প্রাপ্ত হয়েছে। এইটা হচ্ছে সফট রক। আরও আর একটা জিনিস দেখুন, আমার হাতের অবস্থা দেখুন। এই পাথরটা হচ্ছে প্রধানত খড়িমাটি, এটাও কিন্তু সেডিমেন্টারি রক, এটা হচ্ছে খড়িমাটি। তার ফলে আমাদের হাত এইরকম ধুলো ধুলো হয়ে গেছে, পুরো হলুদ রঙের। এইবারে আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এটা অনেক বড়, এর উচ্চতাও অনেক বেশি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও এইরকম ছোটোখাটো একটা ফরমেশন দেখা যায়, যেখানে এইরকম খাড়ি অধ্যুষিত ভূমিরূপ, প্রচুর খাড়ির অবস্থান দেখা যায়। কমেন্ট বক্সে লিখে জানান পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়। গড়বেতা গ্র্যান্ড ক্যানিয়ন হয় ওখানটায়, যাইনি অবশ্য। গ্র্যান্ড ক্যানিয়ন বলে, দেখেছেন কেমন তৈরি হয়েছে? বলে দিল গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক বললো কিনা বলবেন। আমি আর বুবু মুনল্যান্ডে একটা হিল টপের উপরে উঠলাম, মানে বুবুকে দেখে দেখে আমি উঠলাম। বুবুই আগে উঠেছে, আমি পরে উঠলাম। তা যাই হোক, কিন্তু উঠলাম। আর আমাদের সাথে রয়েছে তাপস, ওই পেছনে বসে রয়েছে, ওই তাপসও উঠেছে। তো যাই হোক, আমরা তিনজনেই বেশ আনন্দ করে উঠেছি, ছবি তুললাম, ওখানে উঠে আপনাদের অনেক কিছু বললাম টললাম, তারপরে আবার নেমে আসলাম। নামাটা বেশি ডিফিকাল্ট। মুনল্যান্ড দেখে নিয়ে এরপর আমরা এগিয়ে চলেছি পাথর সাহিব গুরুদ্বারার দিকে। আর রাস্তার দুপাশের সঙ্গে 150 কোটি বছরের প্রাচীন হিমালয়। গারোয়াল বা কুমায়ুনের থেকে এই হিমালয়ের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।
শান্ত সুগম্ভীর সুপ্ত হিমালয়। এই হিমালয়ের সৌন্দর্য সবসময় মুগ্ধ করে না, এর বিশালতায় মাঝে মাঝেই মনের মধ্যে জেগে ওঠে এক আতঙ্ক, এক অজানা শিহরণ। সারা জীবনের জন্য এই ভূমিরূপ আপনার স্মৃতিতে এক চিরস্থায়ী ছাপ রেখে যাবে। পাহাড়ের এত রং ভাবা যায় না, একদিকে হলুদ, একদিকে কালো, একদিকে লাল, বিভিন্ন জায়গায় পাহাড়ের বিভিন্ন রকম রং। অপূর্ব অপূর্ব। এইরকম ভাবে 200 কিলোমিটার সকাল থেকে যাচ্ছি, একটা জায়গায় কোথাও রাস্তার একটা খানাখন্দ দেখিনি, একটা জায়গাতে কোথাও রাস্তার মধ্যে একটা ইটের টুকরো পর্যন্ত পড়ে নেই। এইরকম পরিষ্কার রাস্তা, এইরকম সুন্দর রাস্তা। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी 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 है। আমরা এখন এসে দাঁড়িয়েছি জান্সকার আর সিন্ধু নদের সঙ্গম বিন্দুতে। এই যে দেখুন, ওই দিক থেকে আসছে জান্সকার নদী আর এই দিক থেকে আসছে সিন্ধু নদ। এই দুটো নদী পরস্পরের সাথে মিলিত হয়ে এই দিকে সোজা প্রবাহিত হয়ে পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। এখন যে জায়গাটাতে এসে দাঁড়িয়েছি, এই জায়গাটা হলো ম্যাগনেটিক হিল। এইখানে বলা হয় যে চারিদিকের পাহাড়ে ম্যাগনেট রয়েছে, এই গাড়ি নিজের থেকেই নাকি যার জন্য একটা দিকে এগিয়ে আসে। দেখুন আমি দেখাচ্ছি। বিলায়তি সিসা উতারো, হ্যাঁ পুরা উতারো সিসা। হ্যাঁ দেখুন, এর ক্ল্যাচে অ্যাক্সিলেটারে কোথাও পা নেই, ছোড় দো পায়ে, প্যাড ছোড় দো। হ্যাঁ দেখুন, অথচ দেখুন গাড়িতে এগোচ্ছে। এই যে আরেকবার দেখুন, এর ক্ল্যাচ অ্যাক্সিলেটার কোনো জায়গাতে কিছু নেই, আর গাড়িটা দেখুন এগিয়ে যাচ্ছে, আমিও গাড়ির সাথে সাথে যাচ্ছি। ঠিক আছে, রোক দো। তো এইটাই হলো একটা ম্যাগনেটিক ফিল্ড, বা এই জায়গাটাকে ম্যাগনেটিক হিল বলা হয়। মনে করা যেতে পারে যে এই জায়গাটা বোধহয় রাস্তাটা স্লোপ, সেই কারণে গাড়িটা এরকম এগিয়ে যাচ্ছে, কিন্তু এখানে সবাই বলে যে এই জায়গায় রাস্তাটা পুরো প্লেন, রাস্তাটা এখানে স্লোপ নয়। এখন সেই স্লোপ মাপার মেশিন আমাদের কাছে নেই, আমরা বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এটা একটা মানে অপটিক্যাল ইলিউশন। अगर इसका स्टार्ट बंद कर दोगे तो भी ऐसा होगा। हाँ स्टार्ट बंद कर दो। আচ্ছা দেখুন, গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছে, তাও গাড়ি এগোচ্ছে এইভাবে। এই জায়গায় রাস্তাটা প্লেন, কিন্তু তা সত্ত্বেও গাড়ি এগিয়ে যাচ্ছে। বাস ঠিক আছে, রোক তো। রাস্তাটা প্লেন মনে হচ্ছে, কিন্তু এটা একটা অপটিক্যাল ইলিউশন। কিন্তু গাড়িটা কিন্তু বেশ ভালোই স্পিডে এগিয়ে যাচ্ছিল। ঢালটা কিন্তু যে স্পিডে এগিয়ে যাচ্ছিল, তাতে মনে হচ্ছে যে যদি ঢাল থাকেও সেটা খুব একটা কম নয়। গাড়ির স্পিড বেশ ভালোই ছিল। যাই হোক, এটা বলা হয় যে ম্যাগনেটিক অ্যাকশনের জন্য হচ্ছে, এইরকমই মনে হলো। আপনাদের কাছে যদি এর বিশেষ কোনো ব্যাখ্যা থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন।
এখন আমরা এসে পৌঁছেছি গুরুদ্বারা পাথর সাহিব। গুরু নানক অর্থাৎ যিনি শিখ ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা, সেই গুরু নানক এইখানে এসে এক সময় তপস্যা করছিলেন, মানে ধ্যান করছিলেন। তো সেই সময় একটি অসুর তার ধ্যান ভঙ্গ করার জন্য তার দিকে পাথর ছুঁড়ে মারে এবং সেই পাথর গুরু নানকের গায়ে গিয়ে লাগার সময় সেটি মোমে পরিণত হয় এবং সেই অসুর পরবর্তীকালে গুরু নানকের কাছে এসে তার কৃতকর্মের জন্য আত্মসমর্পণ করে এবং সেই কারণে এই গুরুদ্বারার নাম পাথর সাহিব গুরুদ্বারা। এই গুরুদ্বারা পাথর সাহিবের ভিতরে কোনো ছবি তোলা যায় না। এখন রাত্রি 8টা, আমরা লেতে এসে পৌঁছালাম। সারাক্ষণ ধরে একটা দারুণ সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এই লেতে এসে পৌঁছলাম। অপূর্ব লেগেছে আমাদের এই জার্নি। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।